ধরেন এই যে যুদ্ধ পড়ছে একটা ক্রাইসিস, আর ইউনূস তো একটা ফোকলা বানায় দিয়ে গেছে যে ইউনূস তো যদি কিন্তু ছাড়া কথা বলে নাই। আমি বলেছি যে ইউনূসের ফাটাবাসের চিপায় পড়ছে বিএনপি। ভাই আমি আজ ভাই যদি আপনি বলতেন, ভাই বলছেন যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা দরকার, কিন্তু আমাদের প্রশ্ন ছিল তাদের সাথেও তো জামাত ছিল, তখন এই দায়টা কাকে দিবেন? আওয়ামী লীগের সাথেও ছিল আন্দোলনে। জামাতের প্রশ্ন, জামাতের আমির এই আমিরকে, তার তো জন্ম হয় নাই। বলা হয়েছে না যে কেউ তারা একবার দুঃখ প্রকাশ করে না। গণহত্যার তো আমার ব্যক্তিগত কথা হচ্ছে, গণহত্যার কোনো মাপ হতে পারে না। গণহত্যা দুঃখ প্রকাশ করে শেষ হতে পারে না। আপনি পৃথিবীতে কোন দেশ আছে গণহত্যা করে সেই রাজনীতি করতে পারছে? হিটলার, মুসলিনি থেকে শুরু করে কেউ পেরেছে? বাংলাদেশে এটা সম্ভব হয়েছে। সুতরাং এখন এই সুযোগটা কারা দিয়েছে? হ্যাঁ, এই সুযোগটা কারা দিয়েছে? সবাই দিয়েছে। আওয়ামী লীগের সাথে ছিল আন্দোলন, বিএনপির সাথে আন্দোলন করেছে না? আর বিএনপির সাথে তো ছিলই, হ্যাঁ, বহু দিন ছিল, বহু বছর, 20 বছর ছিল, প্রায় 20 দলে ছিল না? তো তারে মোটা তাজা তো দুই দলই করছে। বিএনপির এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে কত জ্বালাও পোলাও, পেট্রোল পাম্পে আগুন, আপনার ইয়ার কি কয় সমুদ্র বন্দর পর্যন্ত অচল করে দিয়েছিল, এরকম করছে না? একদম কঠিন আন্দোলন। সুতরাং জামাত যখন যাকে লাগে তাকে ব্যবহার করে, এই ব্যবহার করার সুযোগ আর কারো দেওয়া উচিত না। কারণ সেটা যুদ্ধাপরাধীর দল, তাদের আগেই পলিটিক্স করা উচিত, অ্যালাউ করা উচিত ছিল না, এখনও উচিত না। তারা গত নির্বাচনে যা দেখিয়েছে, ধরেন এই যে আপনি বলেন অনেক কিছু ভুলে গেছে, আলোচনা করছি, আমি একটু নোট করলাম, প্রবাসী যে ভোটার হয়েছিল, এই ভোটারগুলো যে আসছে, ওখানে জামাতের লোকরা এক জায়গায় করছে না ভোটার। আর কোন সেন্টারে কতগুলো গেছে আপনি গুনছেন? গুনেন নাই তো। তো এই ভোটার গেছে, ভোটার ট্রান্সফার করছে, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে ভোটার নিয়ে গেছে। কারণ হাবিব ভাইয়ের ভোটার হয়তো হাবিব ভাই জানেই না, ওই হাবিব ভাইয়ের অন্য ভোটার, অন্য অঞ্চলের ভোটার, যেখানে জামাতের লোক কোনো পাশ করার সম্ভাবনা নেই, সেখান থেকে 5,000 ভোট নিয়ে ওনার সেন্টারে ঢুকাই দিছে, উনি জানেও না। প্রশাসন কই ছিল তখন? প্রশাসন ধরা পড়ছে তো, তারা তো গ্রেপ্তার হয়েছে। কিন্তু এটা জোড়াতালিতে নির্বাচন হয়ে যাওয়ার কথা। আমি কিন্তু বারবার বলছি যে ইউনূস তো যদি কিন্তু ছাড়া কথা বলে নাই। আমি বলেছি যে ইউনূসের ফাটাবাসের চিপায় পড়ছে বিএনপি। কারণ বিএনপি কোনো তারে ধাক্কা দিয়ে ফেলাই দিলে পড়ে যায়, দেয় না, খালি কোনো মতো একটা ইলেকশন চায়, বুঝছেন? এই কারণে আমি এটা বলছি, ফাটাবাসের চিপার গল্প আছে। আমাকে একজন জিজ্ঞেস করছিল, ফাটাবাসের বাঁশ ফাঁকা করে ফাড়ে দাঁড় করে রাখছে, তো বানর এর উপর দিয়ে লাভ পায়, এদিক যায়, অন্ডকোষ আটকাই গেছে, আর তো নড়তে পারে না। তো ওরকম হয়েছে তো। ছুটছে, হ্যাঁ, এখন ছুটছে, কিন্তু এখন তো ডিপ স্টেটে, ওই যে আসিফ ভুঁইয়া বলছে না ডিপ স্টেটের খেলা শুরু হয়েছে। তো এখন তো আমার কাছে মনে হয়েছে ইউনূস যে খেলে থুয়ে গেছে, এটা তো বিএনপির ঘাড়ে সব পড়ে গেছে। ধরেন এই যে যুদ্ধ পড়ছে একটা ক্রাইসিস, আর ইউনূস তো একটা ফোকলা বানায় দিয়ে গেছে। আর আন্দোলন করছে ধরেন 8টার থেকে ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই জেনারেশন শেষ করে দিছে। তো উনি কি কোনো ছাত্র রাজনীতির সময় কোনো সরকারের পদ চাইছে? বলেন, আমরা ছাত্র ছিলাম না, আমরা কোনো পদ চাইছি? এত সব আন্দোলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের থেকে 52 সাল থেকে যত আন্দোলন বাংলাদেশে হয়েছে, সব আন্দোলনের ছাত্ররা সামনে সারিতে। একটা প্রশ্ন করে ফেলি, ছাত্ররা এত বিতর্কিত ছিল। একটা প্রশ্ন হচ্ছে যে সরকার তো ব্যাংক রেজুলেশন আইন পাশ করেছে, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যাংক রেজুলেশন আইন পাশ করার কারণে এস আলমকে ফিরে আসবার একটা সুযোগ করে দিচ্ছে। আপনি এস আলমের এত লাগে কে? এটা তো বেনিফিট সবাই নিতে পারে। এস আলম একটা আইডেন্টিফাই করা হয় কেন? বিষয়টা হচ্ছে যে ব্যাংক আইন করেছে 2% দিলে, কার যদি ব্যাংক ডিফল্টার হয়, 2% 7% আগে ছিল, 2% ছিল, 2% দিলে তার টাকা হোয়াইট হতো, এরপরে সে আবার নতুন করে লোন নিতে পারতো। তো এইভাবে তো বিরাট সমালোচনা ছিল, এটা কেন করা হয়? এখন ধরেন আওয়ামী লীগের সময় কিছু অলিগার্ক তৈরি হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের সময় বলতাম যে 22 পরিবার সব লুটে নিয়ে গেল। এখন তো 7টা থেকে 8টা পরিবার, তারা কেউ ব্যবসা করতেছে না। ব্যবসা যতক্ষণ না চলবে ততক্ষণ তো আপনার অর্থনীতিতে কোনো রক্ত সঞ্চালন ঘটবে না। এই কারণে বলছে যে যারা ওখানে ব্যাংকের যে অধ্যাদেশ যেটা করছে,
সেখানে বলা হয়েছে 6.5% দিলে তারা পূর্বের তাদের যা শেয়ার ছিল ব্যাংকে ফেরত পাবে। এখন এস আলমের ইসলামী ব্যাংকে শেয়ার ছিল, হ্যাঁ, এস আলম হয়তো শেয়ার ফিরে চায়, মাঠেও নামছে তো, কারণ তখন এই ইসলামিক ব্যাংকে এস আলম শেয়ার কিনছিল না, শেয়ার কিনে পরে সে তার মালিক হয়েছিল একটা অংশের, তখন সে জামাত শিবিরের বাইরে অনেক লোককে নিয়োগ পাইছিল, তারা তো বার করে দিছে, জামাত বার করে দিছে, তারা মিছিল বের করছে যে আমরা আমাদের চাকরি ফেরত চাই। এখন ধরে নেওয়া হচ্ছে এস আলম তার টাকা ওই 6%, তার তো টাকার অভাব নেই, তার তো টাকা পাচার করার টাকা, সে দিয়ে লয়ে যাব, দিয়ে নিলে আপনার ব্যথা কি, আপনার সমস্যা কি? আমার কথা হচ্ছে আমার আপনার সমস্যা কি? 6.5% ফিরে আসলে আপনার কোনো সমস্যা নেই না, অর্থ পাচার করে না, এস আলম আসলে সমস্যা আছে এইটাই যে এস আলম তো আপনার সিঙ্গাপুরের নাগরিক, তার তো টাকা ধরা যাচ্ছে না, সে টাকা পাচার করছে না, হাজার হাজার কোটি লাখ লাখ কোটি পাচার করছে না, এবং এস আলম সবচেয়ে বেশি লুট করছে একটা কর্মচারীর থেকে শুরু করে। সে শোনা যায় যে সে যাকে পারে তারে মন্ত্রী বানাতে পারে, তারে প্রেসিডেন্ট বানাতে পারে। তো এই টাকা পাচার ধরতে গেলেই কয় আমি বিদেশি নাগরিক, আপনাদের টাকা নেই। তো এখন আমার কথা হলো তার পাচারের টাকা ফেরত আনুক, তারপর তার যদি এখানে কিছু সে ফুল নাগরিক হোক, তার টাকা পয়সা পাচুক, সরকারের পক্ষ থেকে তাকে ধরা হোক। তবে একটা জিনিস বলি যে আপনাকে দেখতে পারি না চলন বাঁকা, এটা করলে তো হবে না। তো আমার কথা হচ্ছে আইন যেহেতু হয়েছে, যেটা করা হয়েছে যে এটা হচ্ছে অর্থনীতিতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য, সেখানে এস আলমকে আলাদা দেখে তো লাভ, আমার পরিষ্কার কথা পরিষ্কার।